হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে যে টিউটোরিয়ালটা নিয়ে আসছি সেটা হচ্ছে একজন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বা প্রধান শিক্ষক কিভাবে তার এসিআর ফর্মটি বা গোপনীয় অনুবেদন ফর্মটি পূরণ করবে এবং এছাড়াও অন্যান্য ডিপার্টমেন্টে যে কর্মচারীগণ আছেন বা কর্মকর্তা আছেন তারাও এই ফর্মটি বা এই এসিআর ফর্মটি দেখে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ডাটাগুলো ফিল আপ করতে পারবেন। তো চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। প্রথমে দেখেন যে এসিআর ফর্ম, এটা হচ্ছে 13 থেকে 16তম গ্রেড এবং আপনি যদি চান 10 থেকে 12তম গ্রেডের একই একই ডেটা দিয়ে ফিল আপ করতে হবে। শুধুমাত্র একটা পয়েন্ট চেঞ্জ আছে, যেটা আমি এর আগের ভিডিওতে দেখিয়ে আসছিলাম, সেটা আপনারা দেখে আসতে পারেন। তো চলুন। এখানে বছর বা সময়, আপনার বছর যদি হয় সম্পূর্ণ, তাহলে সেক্ষেত্রে আপনি সরাসরি 2023 লিখবেন। আর যদি সময় অর্থাৎ 6 মাস বা 7 মাস হয়, সেক্ষেত্রে আপনারা মনে করেন 1/2/2023 থেকে বা 31/12/2023 পর্যন্ত লিখবেন। এখানে যেটা করবেন, বাংলায় স্পষ্ট অক্ষরে লিখতে হবে আপনার নামটি এবং ইংরেজিতে আপনার নামটি লিখিয়ে দেবেন। এখানে পদবি আপনি যেখানে যে পোস্টে চাকরি করেন না কেন সেই পোস্টের ডিজিগনেশনটা দিয়ে দিবেন। আমি মনে করেন একজন সহকারী শিক্ষক, সেই সহকারী শিক্ষক হিসেবে দিয়ে দিলাম। আর আপনাদের যদি দাপ্তরিক পরিচিত নাম্বার থাকে সেটা আপনারা দিয়ে দিবেন এখানে। তারপর হচ্ছে গ্রেড যদি থাকে সেই গ্রেডটা দিয়ে দেবেন। বেতন স্কেল, আপনি যে বেতন স্কেল অর্থাৎ 13তম গ্রেড বা 12তম গ্রেড বা 10ম গ্রেডে যদি চাকরি করে থাকেন তার একটা স্কেল আছে, সেই স্কেলের রেঞ্জটা দিয়ে দিবেন। তারপর কর্মস্থল, আপনি যে কর্মস্থলে চাকরি করেন সেইটা দিয়ে দেবেন। আমি যেমন আছি একটা স্কুলে, 20 নং এবি উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপর আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর বা এনআইডি, এটা আপনি ফিল আপ করবেন নিজ হস্তে। এরপর এসিআর ফরমের আপনার 2 নম্বর পৃষ্ঠায় দেখেন গোপনীয় প্রথম অংশে। এখানে মূলত আপনাকে যে ডাটাটা ফিল আপ করতে হবে 1 থেকে 8 পর্যন্ত আপনাকে ফিল আপ করতে হবে যদি আপনি অনুবেদনাধীন হন। আর অন্য ডাটাগুলো কিন্তু আপনি যার অধীনে কাজ করেন সে কিন্তু ফিল আপ করবে। তো দেখেন আপনার অনুবেদনাধীন কর্তৃক পূরণপূর্বক জানুয়ারি মাসের মধ্যে এটা কিন্তু দাখিল করতে হবে। আর যদি জানুয়ারি মাসের মধ্যে যদি আপনি দাখিল না করেন আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা বা কর্মচারীর কাছে, তাহলে কিন্তু সেক্ষেত্রে দায়ভারটা আপনারই নিতে হবে। তো দেখেন এখানে আপনার বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর বা দপ্তরের নাম লিখবেন। এক্ষেত্রে আপনি স্কুলের নামও লিখতে পারেন, আর অথবা আপনি যে অফিসে চাকরি করেন সেই অফিসের নাম দিয়েও লিখতে পারেন। যেমন আমি উপজেলা শিক্ষা অফিস মোড়েলগঞ্জ বাগেরহাটে আছি। অথবা আপনি যদি স্কুলের নামটা দিয়ে দেন 20 নং আপনার স্কুলের নাম, তারপর উপজেলা শিক্ষা অফিস যেটা হয় সেটা দিয়ে দিবেন। তারপর আপনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত, 1/1/2023 থেকে আমি আছি 31/12/2023। তারপর নাম লিখবেন, আপনারা পদবি লিখবেন, মাতার নাম লিখবেন, পিতার নাম, তারপর এখানে জন্ম তারিখ লিখবেন আর এখানে পিআরএল শুরুর তারিখটা লিখবেন। এখানে হচ্ছে পিআরএল তারিখটা ফিল আপ করবেন। অর্থাৎ মনে করেন আপনি 10 থাকলে তার আগের দিন হবে 9। আপনি 59 বছর চাকরির আপনার বয়স 59 বছর পর্যন্ত আপনি চাকরি করতে পারবেন, সেই হিসাব করে আপনি এখানে পিআরএল এর ডেটটা বসাবেন। তারপর আপনার বৈবাহিক অবস্থা, যদি বিবাহিত হয় বিবাহিত, বর্তমান সন্তান সংখ্যা যদি থাকে সেটা লিখবেন, ইমেল লিখবেন, তারপর মোবাইল নাম্বার লিখবেন। তারপর সরকারি চাকরিতে যোগদানের তারিখ, এখানে তারিখটা লিখে দেবেন। শিক্ষাগত যোগ্যতা সর্বশেষ এটা এখানে লিখে দেবেন। এইটুকুই হচ্ছে মূলত আপনি ফিল আপ করবেন, অর্থাৎ একজন অনুবেদনাধীন কর্মচারী। তারপর সেকেন্ড পার্টটা হচ্ছে আপনি যার অধীনে কাজ করেন সে ফিল আপ করবে। আর আপনি যদি পারেন, তার সব কিছু যদি জানেন, তাহলে আপনি ফিল আপ করে দিতে পারেন। তো অনুবেদনাকারীর নাম, যে তার নামটা আমি লিখে দিয়েছিলাম। তার পদবি হচ্ছে প্রধান শিক্ষক, তার আইডিটা দিয়েছিলাম। আমি তার অধীনে যে চাকরি করেছি কতদিন পর্যন্ত সেটা আমি উল্লেখ করে দিয়েছি, অর্থাৎ 11/3/2020 থেকে অদ্যাবধি, অর্থাৎ আজ পর্যন্ত আমি তার অধীনে আছি। এরপর হচ্ছে পুঁথি স্বাক্ষরকারী যিনি হবেন তিনি হচ্ছেন আপনার সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা। আর প্রধান শিক্ষকের ক্ষেত্রে যিনি হবেন সে হচ্ছে উপজেলা শিক্ষা কর্মকর্তা। এখানে সে মূলত ডাটাটা ফিল আপ করবে, যার কারণে আমি ফিল আপ করিনি। তো পুঁথি স্বাক্ষরকারী যে হবে তার দিয়ে দেবেন। যদি মনে করেন আমার এখানে যিনি আছেন, আমি যার অধীনে চাকরি করি তিনি হচ্ছেন একজন সহকারী উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, তার পদবি এখানে দিয়ে দিবেন। এটা মূলত সেই করবে। পুঁথি স্বাক্ষরকারীর অধীনে কর্মকাল, এখানে সেই কর্মকাল আপনি কতদিন পর্যন্ত আছেন আপনি জানলে দিয়ে দেবেন, আর যদি না জানেন সে এটা পূরণ করে নেবেন।
তারপর গোপনীয় অনুবেদনটি আংশিক হলে প্রযোজ্য হওয়ার কারণ এটা প্রমাণসহ লিখবেন। এগুলো মূলত দরকার হয় না, আপনি প্রযোজ্য নয় লিখে নেবেন। আর এখানে আপনার তারিখটা দিবেন, আর এখানে আপনি অনুবেদনের কর্মচারীর স্বাক্ষর, আপনার নাম, তারপর সিগনেচার এবং আপনার পরিচিত নাম যদি থাকে সেইটা। এরপরে দ্বিতীয় যে অংশটি ফিল আপ করবে তিনি হচ্ছে একজন সহকারী শিক্ষকের ক্ষেত্রে প্রধান শিক্ষক এইটা পূরণ করে দিবে। আপনার যে নম্বরটা আছে এগুলো আপনারা দেখলেই বুঝবেন। সেই নম্বরটা মূলত যদি 69 এর নিচে হয় তাহলে কিন্তু বিরূপ হিসাবে গণ্য করা হবে। তো এখানে আপনি যার অধীনে চাকরি করেন বা আমি একজন প্রধান শিক্ষকের অধীনে চাকরি করি, তিনি আমাকে এই নম্বরটা বন্টন করছেন। আমি মূলত ছবি তুলে রেখে দিয়েছিলাম। সততা ও সুনামের ক্ষেত্রে তিনি আমাকে নম্বর দিয়েছেন 10, অর্থাৎ যে নাম্বারটা হবে সেই ঘরেই মূলত একটা স্বাক্ষর দিতে হবে। তো এগুলো আপনার যোগ করে যে ঘরে সাইন করবে সেই ঘরের নাম্বারগুলো যোগ করে যেটা হয়, আমার হচ্ছে 92 অর্থাৎ 92। আর এখানে সার্বিক একটা মন্তব্য লিখে দিবেন তিনি। আর যে নাম্বারটা পেয়েছি অর্থাৎ তার উপর ভিত্তি করে এখানে প্রশংসা সূচক বা বিরূপ বা সাধারণ মন্তব্য সেখানে একটা সাইন দিয়ে দিবেন। এরপর এখানে হচ্ছে অনুবেদনকারী অর্থাৎ প্রধান শিক্ষকের স্বাক্ষর ও সিল। এরপরে যেটা আছে এটা হচ্ছে আমাদের 3 নম্বরের পেজ, 3 নাম্বার। এরপর 4 নাম্বার পেজে দেখেন, পেজের এইটুকু অংশ মূলত সহকারী উপজেলা শিক্ষা অফিসার পূরণ করবেন। এখানে যে মন্তব্য করবেন সেটা তার এখানে আপনার একটা সাইন দিয়ে দেবেন। আর এখানে যদি ওই যে আপনার প্রধান শিক্ষকের সাথে যদি হেরফের হয়, যদি তার সাথে তার না মিলে, সেক্ষেত্রে কেন হলো না তার এখানে কারণ ব্যাখ্যা দিতে হবে। আর এছাড়া আর কোনো কিছুই নেই। আর যদি প্রধান শিক্ষকের সাথে তার একমত হয় তাহলে এখানে তার নাম্বারটা দিয়ে দেবে এবং কথায় নাম্বার লিখবে এবং তার এখানে সিল এবং স্বাক্ষর। আর প্রধান শিক্ষকের ক্ষেত্রে উপজেলা শিক্ষা অফিসার এখানে সাইন এবং স্বাক্ষর করবেন এবং নম্বরটা বন্টন করবেন। তো এটুকুই ছিল। আর চতুর্থ অংশ হচ্ছে ডসিয়ারের সংরক্ষণকারী বা মন্ত্রণালয় বিভাগ দপ্তর কর্তৃক পরিচালিত। এটা মূলত সহকারী শিক্ষকের ক্ষেত্রে উপজেলা শিক্ষা অফিসার এই ডসিয়ার তার অধীনে ওখানে সংরক্ষণ রাখবেন। যখন প্রয়োজন হবে তখন ওখান থেকে সে আপনার ডাটা নিয়ে সে মূলত এটা আবার মন্ত্রণালয় বা অধিদপ্তরে পাঠিয়ে দেবে যখন আপনার প্রমোশন বা আপনার পে স্কেলের ক্ষেত্রে অথবা উচ্চতর গ্রেডের ক্ষেত্রে এটা দরকার হবে। সেক্ষেত্রে এটা সে সম্পূর্ণ দায়বদ্ধতা বহন করবে। আর এখানে আপনার দেখেন সাধারণ অনুসরণীয় বিষয়সমূহ এখানে 5ম পৃষ্ঠায় দেওয়া আছে। তো এই ছিল মূলত একজন তৃতীয় শ্রেণী বা একজন দ্বিতীয় শ্রেণীর একজন কর্মকর্তা বা কর্মচারী কিভাবে তার এসিআর ফর্মটি ফিল আপ করবেন। এবং এক্ষেত্রে আমি যে বিষয়টি দেখেছি সেটা হচ্ছে একজন সহকারী প্রধান শিক্ষক বা একজন সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক তারা কিভাবে এটা ফিল আপ করবে তার জন্য। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।